সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 7 জনের মৃত্যু। এর মধ্যে নরসিংদীতে প্রাণ গেছে এইচএসসি 2 পরীক্ষার্থীর পরিবারের আহাজারি। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জনকে কুপিয়ে হত্যা। নরসিংদীতে ডাকাতদের অস্ত্রের আঘাতে 1 জনের মৃত্যু। জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর পৌর শহরে পুনঃস্থাপন হয়নি সিসি ক্যামেরা। অপরাধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে প্রশাসন, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার ভোগান্তি যশোর পৌর শহরে। একের পর এক প্রকল্পেও মিলছে না স্থায়ী সমাধান। সংস্কার কাজ চলছে দাবি কর্তৃপক্ষের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 7 জনের। আর এর মধ্যে নরসিংদীতে পিকআপ ভ্যান চাপায় নিহত হয়েছে 2 এইচএসসি পরীক্ষার্থী। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। আর এইসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। এইচএসসি পরীক্ষার হল থেকে বেরিয়ে আনন্দের সাথে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল 2 বন্ধু স্বাধীন ও নাফিস। কয়েক মুহূর্তের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিভে গেল তাদের জীবনের আলো। স্থানীয়রা জানায়, নরসিংদীর শিবপুরে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল স্বাধীন ও নাফিসের। শনিবার দুপুরে মার্কেটিং পরীক্ষা শেষে মোটরসাইকেলে নরসিংদী সদরে বাড়ি ফিরছিল তারা। বাজনাবো এলাকায় পৌঁছালে শিবপুরগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। সাথে সাথে সড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় 2 বন্ধুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরীক্ষা দিতে আসছিল শিবপুরে আর কি, শিবপুর লাল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ে। তো ওইখান থেকে যাওয়ার পথে বাজনাবরে অ্যাক্সিডেন্ট করে আর কি, যে মুরগি বহন যে গাড়ি আছে ওইটার সাথে আর কি, ওইখানেই মারা যায়। ঘটনাস্থলেই নাফিজ এবং স্বাধীন মৃত্যুবরণ করে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল আটক আছে। নীলফামারী কিশোরগঞ্জের শালটিবাড়ি এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে প্রাণ গেছে 1 শিশুসহ 2 জনের। স্থানীয়রা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে 16 জন বরযাত্রী নিয়ে খুগিপাড়া থেকে বন্দরপাড়ায় ফিরছিল মাইক্রোবাসটি। শালটিবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 জন। পরে আহত অন্তত 12 জনকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শেরপুরের নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় যাত্রী সহ এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নালিতাবাড়ি শহর থেকে অটোরিকশায় 5 গাঁওয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন শহীদুল ইসলাম। চেল্লাখালী এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শহীদুল ও চালক কামরুলের। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে এক কৃষি কর্মকর্তার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। আর এরই মধ্যে ঢাকায় 1 জন ও সিলেটে মৃত্যু হয়েছে 3 জনের। এই নিয়ে সিলেট জেলায় হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 99 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি 66 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে শয্যা সংকট। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মনে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। প্রায় 2 মাস ধরে অকেজো দিনাজপুরের বিরামপুর ঘোড়াঘাট রেলগেটের স্বয়ংক্রিয় গেটবার। ঢাকা দিনাজপুর মহাসড়কের ব্যস্ত লেভেল ক্রসিংয়ে দড়ি টেনে ও হাত নেড়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আর এই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে চলাচলকারীদের। দ্রুতই গেটবারটি মেরামতের আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। গেটবার অকেজো, তাই দড়ি দিয়েই বাধা রেলগেট। লেভেল ক্রসিং পার হওয়ার অপেক্ষায় যানবাহন পথচারী। এমন চিত্র ঢাকা দিনাজপুর মহাসড়কের বিরামপুর ঘোড়াঘাট রেলগেটের।
এই পথে হাজারো যানবাহনের চলাচল। প্রতিদিন ছুটে চলে 12 জোড়া ট্রেন, অথচ ব্যস্ত এই লেভেল ক্রসিংয়ে 2 মাস ধরে অকেজো স্বয়ংক্রিয় গেটবার। এখানে অ্যাক্সিডেন্টের ভয়, আর এই দড়িতে আমাদের কোনো নিরাপত্তাও নাই। দড়ি মানে হাতে অন্ধকারে তো এত কোনো গ্যারেন্টি, ধাক্কা খায় মোটর টোটর সব চলে যাবে। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, দড়িতেও মানুষ বুঝতেই পাবে না, দেখতেই পাবে না। গত কিছুদিন আগেই আমার সোয়াবিনে গাড়ি অ্যাক্সিডেন্ট, নাহলে 4টা লোক মারা গেছে, আরও লোক যাতে অ্যাক্সিডেন্ট হতেই আছে। ক্রসিংটি বর্তমানে যাত্রী চালকদের জন্য আতঙ্কের স্থান। রাতের আধারে স্পষ্ট দেখা যায় না দড়ি, থাকে দুর্ঘটনার ভয়। নষ্ট গেটবার মেরামতের প্রয়োজনীয় উপকরণ আনা হলেও এখনো কাজ শুরু করতে পারেনি রেল কর্তৃপক্ষ। এই রেল গেটে ব্যারিয়ারগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদেরকে রশি দিয়েই মানে ব্যারিয়ার মানে রাস্তায় গাড়ি আটকে ট্রেন পার করার লাগতেছে। গেট নষ্ট হয়ে গেছে, এখন কি করবো, সবগুলো আনি ফেলাই রাখছে, বেরিয়াল সব আনি ফেলাই রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে এই জন্য দেরি করতেছে। স্টেশন মাস্টার বলছেন, রেললাইন সম্প্রসারণের জন্য গেটবার মেরামতের কাজ শুরু করা যায়নি, তবে দ্রুতই কাজ শুরু হবে বলেও জানান তিনি। এটা আপাতত আমরা এটাকে যখন গাড়ি রিসিভ করতেছি তখন ওপিটি 27 দিয়ে গাড়ি রিসিভ করতেছি, এই কারণে আমার কাছে সমস্যা হচ্ছে। আশা করতেছি হয়তো বা 7 থেকে 10 দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত লেভেল ক্রসিংয়ের গেটবার ঠিক করার দাবি এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, আহত হয়েছেন একজন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলার দেবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক হোসেন ও আব্দুল শেখ। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় সালিম হোসেনের সাথে বিরোধ চলছিল মিন্টু চৌকিদার গ্রুপের। শুক্রবার বিকেলে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে রাতে মাদক বিক্রির অভিযোগ তুলে মিন্টুর অনুসারীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় সালিম হোসেনের বাড়িতে। হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ফারুক ও আব্দুল। গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিও করা হয়। নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। রাতে বলবর্দী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম শাহজাহান মিয়া। পুলিশ জানায়, গভীর রাতে শাহজাহানের বাড়িতে 8 থেকে 10 জনের একটি ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকেরা ডাকাতি করতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে ডাকাতরা। এই সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান, আহত হয় একজন। ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে চলে যায় ডাকাতরা। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে সমাজের নিকৃষ্ট মানুষ। সিরাজগঞ্জে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে টুকু বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আওয়ামী লীগ শুধু গত 17 বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে গেছে। জাতীয় জুট মিলকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। শুধু 17 বছরে ক্ষতি করে নাই, এই দলটা এই দেশের জন্ম লগ্ন থেকেই ক্ষতি করে চলে গেছে। সেই জন্য আজকে যে পার্টি দেশকে স্বাধীনতা দিয়েছিল, যে যা আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপন করে জেলা পুলিশ। তবে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় অধিকাংশ ক্যামেরা ভাঙচুর হয়ে তা দীর্ঘদিন ধরে অচল রয়েছে। আর এতে করে অপরাধ নিয়ন্ত্রণে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ক্যামেরাগুলো সচল না হওয়ায় শহরে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। লক্ষ্মীপুরে প্রতিটি জায়গায় পিলারের সঙ্গে দৃশ্যমান ক্যামেরাগুলো 24-এর 4 আগস্টের আগেও সচল ছিল শহরের নিরাপত্তায়। 2016 সালে নজরদারি ও অপরাধ দমনে সিসি ক্যামেরাগুলো স্থাপন করে জেলা পুলিশ। তবে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় নাশকতা ও হামলার ঘটনায় দুর্বৃত্তরা শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর থেকে কোথাও নেই ক্যামেরা, কোথাও নেই সংযোগ, আবার কোথাও ঝুলে আছে খালি বক্স। গত 2 বছরেও আর সচল হয়নি এই নজরদারির ব্যবস্থা। 4 আগস্টের পরে নিয়ে গেছে, ভাঙচুর করিয়ে লাইছে বা নিয়ে গেছে, সরাই ফেলাইছে। বিগত দিনও লক্ষ্মীপুর শহরের মধ্যে সিসি ক্যামেরা ছিল। ওই সিসি ক্যামেরাগুলো বিভিন্ন কারণে
আজকে লক্ষ্মীপুর শহরের মধ্যে নাই। প্রশাসনের কাছে আমরা এই দাবি জানাই যেন লক্ষ্মীপুর শহরের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। স্থানীয়দের দাবি ক্যামেরাগুলো অচল থাকায় বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। অপরাধীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী। সিসি ক্যামেরায় ধরা যায় চোর, ডাকাত, খুনি, এগুলো ব্যবসায়ীদের সুবিধা। না থাকার একটা বিভ্রান্ত সৃষ্টি আছে, মানুষের আতঙ্কে আছে, থাকাটা উচিত। সিসি ক্যামেরা থাকার কারণে খুব ভালো ছিল। অপরাধ করার ক্ষেত্রে অপরাধী কয়েকবার ভাবতো, ভেবেচিন্তে অপরাধ করার জন্য অগ্রসর হতো। এখন সিসি ক্যামেরা না থাকার ফলে দেখা যাচ্ছে অপরাধী সে সুযোগ পেয়ে গেছে, সে তো অপরাধ করতেছে, এই অপরাধগুলো কোথাও ক্যামেরাবন্দি হচ্ছে না। বিভিন্ন স্থানে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমরা চাই সরকারি উদ্যোগে, সরকারি প্রতিষ্ঠানগুলো এবং পৌরসভার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করে এই শহরকে অপরাধ মুক্ত করা হোক। জনপ্রতিনিধিরাও বলছে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। তাই দ্রুত সিসি ক্যামেরাগুলো পুনরায় চালুর দাবি তাদের। বিগত কিছুদিন আগে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল বা কোনোভাবে এটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে পয়েন্টে আমাদের আগে ছিল, আমাদের যেহেতু এখানে যৌথ উদ্যোগের বিষয় আছে, পুলিশ এবং আমাদের পৌরসভার, আমরা এগুলো চিহ্নিত করে যেগুলো নষ্ট আছে ওগুলো আমরা রিপেয়ারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। নতুন সিদ্ধিগত বিভিন্ন দেশে আমরা দেখেছি পৌরসভা এইসব সিসি ক্যামেরাগুলো স্থাপন করে পুলিশের কাছে হস্তান্তর করে মনিটরিংটা। তো আমরা আশা করছি পৌরসভা এই ব্যাপারে একটা ইতিবাচক ভূমিকা রাখবে, জেলা পরিষদ আছে তারা ইতিবাচক ভূমিকা রাখবে। 2024 সালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অন্তত 10টি মামলার সমাধান করে জেলা পুলিশ। কিন্তু গত 2 বছরে চুরি ছিনতাই সহ 20টি মামলা হলেও কোনো অগ্রগতি করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পরিচালিত হচ্ছে ব্যাটারি পুনর্প্রক্রিয়াজাতকরণ কারখানা। অভিযোগ উঠেছে কারখানার অ্যাসিডযুক্ত পানি খেয়ে মারা যাচ্ছে আশেপাশের এলাকার গবাদি পশুসহ পুকুরের মাছ। ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা। আর বিষয়টি জানার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। পরিবেশের তোয়াক্কা না করেই খোলা স্থানে গড়ে উঠেছে অবৈধ ব্যাটারি কারখানা। সীসা, অ্যাসিড সহ বিভিন্ন রাসায়নিকের কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। এই চিত্র পঞ্চগড় তেঁতুলিয়ার দেবুপাড়া গ্রামের। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে পুরনো ব্যাটারি নতুন করে প্রক্রিয়াজাতের কাজ চলছে কারখানাটিতে। এর ফলে বিভিন্ন রাসায়নিক আশপাশের জমি ও পানিতে ছড়িয়ে পড়ায় দূষণ বাড়ছে, ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছপালা। এই সময়ের মধ্যে বেশ কয়েকটি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পুরানা ব্যাটারি আনে এখানে ধলাই করে এখানে ওই পানির পুকুরের মধ্যে পানি ফেলায়। ধুলা ময়লা, তারপরে ট্যাঙ্কির পানি থাকে অল্প, ওই পানিটা ছাড়ে দেয়। ওই পানি উছলে এখানে চতুর্দিকে ছাড়ে, ময়লা টয়লা ছাড়ে। আমার চাচার 3টা গরু মারা গেছে, আমার বরাবর একটা মারা গেছে, একটা অসুস্থ। বাসিন্দাদের দাবি, ব্যাটারি কারখানার সাথে সম্পৃক্ততা রয়েছে ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুমন রেজা সহ স্থানীয় কয়েকজনের। তবে বিষয়টি অস্বীকার করেছেন সুমন রেজা। কোম্পানির লোকে বলছে, আমরা কি এগুলো জানি? আমাদের এলাকার লোক এগুলো কি জানে বলেন? আমাদের লোক এলাকার এইসব কি করে কিভাবে, এটা আমরা এখনো জানি না। স্থানীয় জনপ্রতিনিধি জানান, এরই মধ্যে কারখানাটি সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাই ভাই ব্যাটারি কারখানার মালিক আইনুল হক। সালিশ করে চেয়ারম্যান মেম্বার সহকারে সালিশ করবে করে জরিমানা দিয়ে ওনারা থাকতে দিলে না, তবে আপনারা চলে যান, ভাঙিয়ে টেঙে নিয়ে চলে যান। সবাইকে গরুটা দাম দিয়ে চলছে, এলাকার লোকের দাবি থাকতে পারবেন না। ছাড়পত্রবিহীন এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এনফোর্সমেন্ট উইং আছে, এখানে ড্যামেজ অ্যাসেসমেন্ট করে তারা ক্ষতিপূরণ ধার্য করার ক্ষমতা আছে। আমরা সেইটার জন্য আমরা পাঠাই দিব। যেখানে সেখানে পরিবেশ আইন না মেনে অবৈধ কারখানা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান গ্রামবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। খুলনা বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই আন্দোলনের শহীদ বীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালন হয়েছে। সকালে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনী হয়। আর অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মীর মুগ্ধর বাবা
মীর মোস্তাফিজুর রহমান। এরপরে অদম্য বাংলা চত্বরে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন অতিথিরা। পরে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। বক্তারা বলেন, মীর মুগ্ধ এই দেশের একটি আদর্শ সন্তান। দেশের গণতান্ত্রিক ধারার যে পথ চলা সূচিত হয়েছে তা অর্জনে জীবন উৎসর্গ করেছেন মুগ্ধ। 24 জুলাই আন্দোলনের এই দিনে রাজধানীর উত্তরার আজিমপুরে মৃত্যুবরণ করেন তিনি। আগামী দিনে মুগ্ধর মতো সবাই মানবিক হবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র গড়ার কাজে নিজস্ব স্ব উদ্যোগে সেইভাবে মানুষের জন্য কাজ করবে। কোমলমতি ছাত্রছাত্রীরা তারা যেভাবে এই মুগ্ধকে মনে প্রাণে ধরে রেখেছে, আমি মনে মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় কখনো হারিয়ে যাবে না। শহীদ মুগ্ধের স্মৃতি যাতে আমরা কখনো ভুলে যেতে না পারি, সেই কারণে আপনারা যে দাবিটি করেছেন শতভাগ ইনশাল্লাহ আমরা সেই দাবিটি পূরণ করব। নতুন হল নির্মাণ হলে শহীদ মুগ্ধর নাম অবশ্যই থাকবে। পরীক্ষা গ্রহণের সঠিক সময় নির্ধারণ, প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতি তথা শিক্ষার মানোন্নয়নে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেষবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন, পরীক্ষা গ্রহণ এবং তার দেয়া বক্তব্য নিয়ে ট্রোল করা হয়েছে। যারা ট্রোল করেছে তারা কেউ পরীক্ষার্থী নয়। বিষয়গুলো নিয়ে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে সকালে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন ও কেক কেটে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। এই ধরনের একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে তারা নেগেটিভে নিয়ে গেল। ইউ সি, জাতি যদি এইভাবে অর্থ কানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা, আমি তো কাউকে দেখিনি আন্দোলন করতে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল 20 জুলাই প্রকাশ হচ্ছে না, তবে চলতি মাসেই ফলাফল প্রস্তুত করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসে প্রকাশ না হওয়ার ইঙ্গিত মিলেছে। ফলাফল প্রস্তুত শেষে মন্ত্রণালয় থেকে নির্ধারিত তারিখ জানানো হবে। আর এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, আগামী 20 জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, সেই অনুযায়ী বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতির কাজে প্রত্যাশিত সময় দেওয়া হয়নি। প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হয় যশোর পৌরবাসীর। অভিযোগ, বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। জলাবদ্ধতা নিরসনে পৌরসভা একের পর এক প্রকল্প হাতে নিলেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও ড্রেন সংস্কার কাজ চলমান রয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে জনজীবন। হাঁটু সমান পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও মিলছে না স্থায়ী সমাধান। 14.72 বর্গ কিলোমিটার এলাকায় 9টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর যশোর পৌরসভা। জনসংখ্যা 4,47,914 জন। বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত নগরায়নের কারণে প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ পোহাতে হয় তাদের। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের টিবি ক্লিনিক মোড়, শঙ্করপুর সহ বেশ কয়েকটি এলাকা। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। রাস্তাঘাট করেছে আরো বেশি খারাপ অবস্থা। রাস্তাঘাটে আগে এত পানি হতো না, এখন যে পরিমাণ পানি ঘরের ভিতরে ঢুকতেছে। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলেই আমরা পানিতে ডুবে যাই, ঘরের ভিতরে পানি ঢুকে যায়। এই এলাকায় বাস করতে চাই 35 বছর, তাই মনে করেন অনেক বছর ধরে এরকম সমস্যা। বাসিন্দাদের ভোগান্তি নিরসনে বছর 5 আগে পৌর এলাকার পানি নিষ্কাশনের জন্য প্রায় 100 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা
নির্মাণ করা হয়, যার অর্থায়ন করে বিশ্বব্যাংক। পরবর্তীতে গত 2 বছরে 247 কিলোমিটার ড্রেনের বেশিরভাগ অংশ সংস্কারের জন্য খরচ করা হয় 3,60,00,000 টাকা। তবে তাতেও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না স্থানীয়দের। আমাদের কাঁচা ড্রেন প্রশস্ত ছিল, এই পাকা ড্রেন ঢালাই আরসিসি ড্রেন এ প্রশস্ত নয়। এই পানিগুলি ড্রেনগুলি কোথায় যায় নামবে, কোন পথ দিয়ে পানি বেরোবে তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। পৌর কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেন সংস্কারের কাজ চলমান রয়েছে। আমাদের এই কাজ যেন বৃথা না যায় এর জন্য আমরা আমাদের সারাউন্ডের বাইরে যেসব অথরিটি আছে সেই সকল অথরিটির সাথে আমরা কথা বলবো, সেই সকল সংস্থার সাথে কথা বলে এটা কিভাবে সমাধান করা যায় সমাধানের চেষ্টা করবো আমরা। নাগরিকদের দুর্ভোগ কমাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান চান পৌরবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্জ্য মানেই শুধু দুর্গন্ধ আর পরিবেশ দূষণ, এমন ধারণা বদলে দিচ্ছে মেহেরপুরের গাংনী পৌরসভা। এখন শহরের প্রতিদিনের ময়লা আবর্জনা থেকেই তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট, জৈব সার। আর এতে একদিকে পরিচ্ছন্ন থাকছে শহর, আর অন্যদিকে কৃষক পাচ্ছেন নিরাপদ সার। শহরের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় 3 টন বর্জ্য সংগ্রহ করে চৌগাছার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে নেওয়া হচ্ছে। সেখানে প্লাস্টিক ও অন্যান্য পচনশীল বর্জ্য আলাদা করে জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষিতে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদনে এই উদ্যোগ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। এটা আমরা একটা প্রশিক্ষণ নিলাম, নিয়ে সেই ময়লা আবর্জনাগুলাই আমরা এখানে আয়না এটা বাছাই করি। মনে করেন যে পাথর, তারপরে পলিথিন থাকে, এগুলো বাছাই করে যে অরিজিনাল যে মানগুলো পচনশীল যেগুলো সেগুলো আমরা বাছাই করে একটা বক্স আছে, বক্সে রাখি। বাজারে যত পচা আবর্জনা আসে সেগুলো মানে সবজি, ওগুলো আনার পরে আমরা সার উৎপন্ন করছি। স্থানীয়ভাবে জৈব সারের প্রতি আগ্রহ বাড়ছে চাষিদের। রাসায়নিক সারের তুলনায় দাম কম, এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। আমার পাটের জমিতে দিয়েছি, মোটামুটি রেজাল্ট ভালো। অন্য আমরা রাসায়নিক সার দিই, সে সারে ধরেন অল্প দিনে অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। ওটাতে কাজ হয় কিন্তু অ্যাকশনটা ধরে রাখতে পারে না। জৈব সারে অ্যাকশনটা এই সারটাতে ধরে রাখে। আমার এখানে 2 বিঘি ঝালের ভুঁই আছে, আমি এই ঝালের ভুঁয়ে আমি রাসায়নিক সার দিয়েছি। দেওয়ার পরে আমার ওই সারে কোনো কাজ করি, আমি জৈব সার দিয়েছি। জৈব সারে আমার খুব ঝাল গাছ খুব সুন্দর হয়েছে। কৃষি কর্মকর্তা বলছেন, পরিবেশ বান্ধব ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে প্রতি মাসে 400 কেজি জৈব সার তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। মূলত গাংনী পৌরসভা তাদের পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে জৈব সার সংগ্রহ করে তাদের একটি স্টেশন এখানে নিয়ে আসছেন। তো মূলত এখানে জৈব সার তারা পচনশীল দ্রব্য থেকে উৎপাদন করছেন এবং অপচনশীল দ্রব্যগুলো তারা শর্টিং আউট করছেন। তো আমরা এটি সরজমিনে পরিদর্শন করেছি। এখান থেকে বর্তমানে তারা 400 টনের মতো জৈব সার উৎপাদনের সক্ষমতা অর্জন করেছেন। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে পৌরসভা। জৈব বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। এতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি কৃষকেরাও উপকৃত হচ্ছেন। আমাদের এই সারের জৈব গুণাগুণ সবকিছু ঠিক আছে, আমাদের যে পরিমাণ থাকার কথা সেটা অক্ষুণ্ণ রয়েছে এবং এখানে কোনো হেভি মেটাল নেই, যার কারণে এটা পরবর্তীতে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে বাজারে সেল করা শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা 20 টাকা কেজি দরে বিক্রি করছি। কৃষকরা ব্যবহার করে তারা ভালো ফলাফল পেয়েছে এবং তারা এটা নিতে খুবই আগ্রহী। 30টি পৌরসভার পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতায় গাংনী পৌরসভায় কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টটি স্থাপন করা হয়। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামের বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড় ও মারধরের ঘটনায় করা মামলার বাদী ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ সজীবের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভোরে ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সজীবের অভিযোগ, তার ব্যবসায়িক পার্টনার বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে কানে কামড় ও মারধর করে আহত করেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। আর এই ঘটনায় বাদী হয়ে মামলা করার পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল তাকে। ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া হয় আগুন, আর পুড়ে যায় তাতে আসবাবপত্র সহ বিভিন্ন মালামালের মামলার কারণেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। আর এদিকে কানে কামড়ে আহতের ঘটনায় সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পলাশ
উপজেলা বিএনপি। তাদের দাবি, আলোচনায় আসতে ঘটনাটি সাজায় ঘোড়াশাল বিএনপির সভাপতি আলম মোল্লা। দুপুরে ঘোড়াশাল পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। সেটা নিয়ে গেছিল তাতে কামড় দিয়া, ওই মামলার বাদী আমি, তো উনি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ওনাকে আমি নিয়োগ দিয়েছিলাম। তো ওনার সেই ঘটনা থেকেই কালকে এই মামলা উঠায় নেওয়ার জন্য আমাদের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ আমাকে বিশাল প্রেসার প্রয়োগ করছে। বিগত কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, ওইটার ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে কানে কামড়কে তারা ভাইরাল করার জন্য, মিডিয়াকে প্রচার করার জন্য, মানুষের মনে বিভ্রান্তি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই মিথ্যা সংবাদটি ছাপিয়েছিল। কৃষকদের উন্নয়নে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন সরকার দলীয় হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর সদর উপজেলা হলরুমে 1200 কৃষকের মাঝে সার বীজ বিতরণ করা হয়। এছাড়া এডিপির অর্থায়নে উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন, ফ্যান, হুইল চেয়ার বিতরণ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন। এছাড়া দেশের সকল মানুষ খাল খনন কর্মসূচির সুফল পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কৃষি পণ্য ফলানোর জন্য তারেক রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি মানুষ ভুলে গেছিল। সেই খাল কাটা কর্মসূচি নতুন করে উনি চালু করেছেন। দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা রাজবাড়ীতে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। আর ন্যায্য মূল্য পাওয়া না গেলে উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কায় চাষিরা। খরচ বিবেচনায় নিয়ে সরকারিভাবে দাম নির্ধারণের দাবি তাদের। সোনালী আশের জেলা রাজবাড়ী। চলতি মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 হেক্টর বেশি জমিতে পাটের আবাদ হয়েছে, যার মধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে চাষ হয়েছে সবচেয়ে বেশি। পাট কাটা, জাগ দেয়া এবং আঁশ ছাড়ানোর কাজে দিনের বেশিরভাগ সময় কাটছে চাষিদের। কৃষকরা জানান, জমি প্রস্তুত, বীজ বপন, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ এবার 1 বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে প্রায় 20 থেকে 25 হাজার টাকা। বিঘা প্রতি গড়ে 6 থেকে 8 মণ ফলনের আশা কৃষকের। তবে ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের শঙ্কা তাদের। আমারে 4-5 হাজার টাকা দাম দেয়, তাহলে আমরা একটু বেঁচে থাকবো। 4.5 পাখি পাট আবাদ করেছি, পরের জরিত নিয়ে মেলা খরচ আমাদের। 2500 টাকা শুনতেছি, 2500 টাকা মনে হলে তো আমরা লাভবান না, একবারে মানে শেষ হয়ে যাবো। আমাদের বাজার মূল্য থাকে 2500 বা 2800 টাকা দেয় সরকার, তাহলে আমাদের বাজার বা কৃষিকাজে তাহলে আমাদের লোকসান। 2500 টাকা রেট দিলে মহাজনটা ব্যাপারীরা কিনবে 1700-1800 এর ভিতরে কিনবে, কিন্তু এতে তো কিছুই থাকবে না, কৃষকের কিছুই থাকবে না। তো খাল বিলে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানো বা জাগ দেয়া নিয়েও বিপাকে চাষিরা। পানি নাই, পানি পৌঁছে গেছে, আঁটু পানি, তারপরে পাট কি করে পচাবো, ওইভাবে ফেলা রাখছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এখনও সরকারিভাবে পাটের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত হয়নি। কৃষকের উৎপাদন খরচ বিবেচনা করে দ্রুত প্রতিবেদন পাঠানো হবে অধিদপ্তরে। পাটের মূল্য নির্ধারণের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আমাদের কৃষি বিপণন অধিদপ্তর থেকে মূলত উৎপাদন খরচ নেয়। সেক্ষেত্রে আমরা সামনে আগস্ট মাসে জেলা পর্যায় থেকে উৎপাদন খরচ দেব, পরবর্তীতে সরকার সেটা বিচার বিশ্লেষণ করে হয়তো একটা ডিসিশন। পাটের দামটা আসলে এবছর সরকার, যেটা আমরা চাচ্ছি যে কৃষক ভালো একটা দাম পায়, সরকার নির্ধারণ করার ক্ষেত্রে এই ধরনের আসলে পরিকল্পনা সরকার নেবে এবং পজিটিভলি আমার মনে হয় যে কৃষক লাভবান হবে। পাটের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা রাজবাড়ীর হাজারো পাট চাষির। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশ।